বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিসংখ্যান অর্থাৎ 17তম অধ্যায়ের আজ প্রথম আলোচনা। তো গণিতে পাশ করার ক্ষেত্রে এই পরিসংখ্যানই হচ্ছে সবচেয়ে ভূমিকা প্রদানকারী একটা অধ্যায়। গণিত পরীক্ষায় 4টি বিভাগ থেকে প্রশ্ন আসে। 4টি বিভাগ থেকে যে কোনো একটি বিভাগ থেকে যে 2টি প্রশ্ন দেয়া যায়। তো পরিসংখ্যান থেকে প্রত্যেকে যদি দুইটা প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে ওখান থেকে সে অনায়াসে 20 মার্ক তুলতে পারবে এবং 33 মার্কের জন্য আরো একটা যদি কোনোভাবে অন্য একটি থেকে অন্য বিভাগ থেকে দেয় এবং সাথে কিছু এমসিকিউ দেয়, তো পরীক্ষাতে ফার্স্টটা সে অনায়াসই করতে পারে। তো পরীক্ষায় গণিতে পাশ করার জন্য সবচেয়ে সহজ এবং উত্তম পন্থা হচ্ছে পরিসংখ্যানকে আয়ত্ত করা। তো পরিসংখ্যান যারা আয়ত্ত করতে পারে তো তাদের জন্য গণিতে আসলে পাশ করার চাইতে ফেল করাটা কঠিন। চাইলেও কেউ ফেল করতে পারবে না যদি পরিসংখ্যানটা একটু সুন্দর করে গুছিয়ে পড়তে পারে। তো আমি চেষ্টা করব পরিসংখ্যানে যে টপিকগুলো আছে গুছিয়ে দেওয়ার। তো পরিসংখ্যানে গাণিতিকভাবে 3টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে গড়, আমি এখানে লিখি। একটি হচ্ছে কি গড়, এবং আরেকটি হচ্ছে 2 নম্বর হচ্ছে মধ্যক, এবং 3 নম্বর হচ্ছে প্রচুরক। এবং এটা হচ্ছে গাণিতিক হিসাব নিকাশের ক্ষেত্রে, এবং গ্রাফিক্যাল সিচুয়েশনে হচ্ছে চিত্রের ক্ষেত্রে গ্রাফিক্যাল পদ্ধতিতে 3টা অপশন আছে। যেমন একটা হচ্ছে কি আয়তলেখ, আরেকটা হচ্ছে কি অজীব রেখা, আর একটা গণসংখ্যা বহুভুজ। আমি দেখাই এক নাম্বার হচ্ছে কি আয়তলেখ। 2 নাম্বার বাংলাতে লিখি। 2 নাম্বার হচ্ছে কি গণসংখ্যা বহুভুজ দিলাম, গণসংখ্যা বহুভুজ। এবং 3 নাম্বার হচ্ছে অজীব রেখা। 3 নাম্বার হচ্ছে কি অজীব রেখা। এই 6টা টপিক, ম্যাথমেটিক্যাল টপিক হচ্ছে 3টা আর গ্রাফিক্যাল টপিক হচ্ছে 3টা। এইটা হচ্ছে গ্রাফের ক্ষেত্রে, গ্রাফ আঁকার ক্ষেত্রে এই 3টা টপিক আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা। তো আমি প্রথমে এই গাণিতিক টপিকগুলো নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে গড়, মধ্যক এবং প্রচুরক। তো প্রথমে গড় নিয়ে আলোচনা করব। তো গড় নিয়ে আলোচনা করার আগে প্রাথমিক বেসিক কিছু আলোচনা করতে চাই। এক নাম্বার হচ্ছে, তো তোমাদের ক্লাসে 5 জন স্টুডেন্ট আছে, বললাম 5 জন স্টুডেন্ট আছে। তো 5 জন স্টুডেন্টের কাছে কিছু টাকা আছে। 5 জন স্টুডেন্টের কাছে কিছু টাকা আছে। যেমন প্রথম জনের কাছে আছে কত, বললাম 50 টাকা, এবং দ্বিতীয় জনের কাছে আছে বললাম 100 টাকা, এবং 3 নাম্বার জনের কাছে আছে বললাম 70 টাকা আছে, 70 টাকা, এবং 4 নাম্বার জনের কাছে আছে বললাম 90 টাকা, এবং পঞ্চম জনের কাছে আছে 1 2 3 4, পঞ্চম জনের কাছে আছে বললাম আরো 150 টাকাই দিলাম, বললাম 100 টাকাই আছে, 100 টাকা আছে। এই হচ্ছে 5 জন স্টুডেন্টের 5 জনের কাছে প্রত্যেকের 5 জনের কাছে টাকার পরিমাণ। প্রথম জনের কাছে আছে 50 টাকা, দ্বিতীয় জনের কাছে আছে 100 টাকা, তৃতীয় জনের কাছে আছে 70 টাকা, চতুর্থ জনের কাছে 90, এবং পঞ্চম জনের কাছেও আরো 100 টাকা আছে। তো এখানে তোমরা কি করলা, যে 5 জন বান্ধবী মিলে কি করলা, যে আমাদের কাছে 50 বা ক্লাসমেট বান্ধবী হোক আর বন্ধু, 50 টাকা, 100 টাকা, 70 টাকা, 90 টাকা আর 100 টাকা, এই 5 জনের কাছে এই যে 50 100 70 90 100 এইভাবে আলাদা আলাদা যে অ্যামাউন্ট আছে। আচ্ছা, প্রথমে আমি এইটার আগে এখান বলি যে এই যে প্রথম জন, এই হচ্ছে প্রথম জন, এবং এই হচ্ছে দ্বিতীয় জন, আর এ হচ্ছে তৃতীয় জন, আর এ হচ্ছে চতুর্থ জন, আর এ হচ্ছে কি পঞ্চম জন। প্রথম জনের কাছে 50, দ্বিতীয় জনের কাছে 100, তৃতীয় জনের কাছে 70, চতুর্থ জনের কাছে 90, পঞ্চম জনের কাছে 100। এভাবে আরো যদি স্টুডেন্ট থাকে তাহলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এভাবে আছে। আমি 5 জনকে হিসাবে ধরলাম। তো প্রথম জনকে আমি বললাম যে প্রথম জনের কাছে যে 50 টাকা আছে, এই প্রথম জনের 50 টাকাকে আমি গাণিতিক চলক দ্বারা প্রকাশ করলাম যে এইভাবে x1 এই x1
x1 মানে হচ্ছে কি প্রথম জনের 50 টাকা, x1 মানে হচ্ছে প্রথম জন যার কাছে আছে 50 টাকা বা প্রথম জনের 50 টাকা, x1 দ্বারা বুঝাচ্ছি কি প্রথম জনের 50 টাকা। এবং দ্বিতীয় জনকে আমি প্রকাশ করলাম x2, x2 মানে হচ্ছে দ্বিতীয় জনের 50 টাকা, দ্বিতীয় জনের কাছে 100 টাকা, এই দ্বিতীয় জনের 100 টাকাকে আমি x2 দ্বারা প্রকাশ করলাম, দ্বিতীয় জনের 100 টাকাকে আমি x2 দ্বারা প্রকাশ করলাম, এবং তৃতীয় জনের 70 টাকাকে আমি x3 দ্বারা প্রকাশ করলাম, এবং চতুর্থ জনের 90 টাকাকে আমি x4 দ্বারা প্রকাশ করলাম, এবং পঞ্চম জনের 100 টাকাকে আমি x5 দ্বারা প্রকাশ করলাম, x5 দ্বারা প্রকাশ করলাম। এই হচ্ছে x1। এখন যদি আমি বলি x1, তার মানে এইখানের ক্ষেত্রে এই যে আমার হিসাব, এই হিসাবের ক্ষেত্রে আমরা বুঝবো x1 মানে হচ্ছে প্রথম জনের টাকা, x1 মানে হচ্ছে কি প্রথম জনের টাকা, যেটার মান হচ্ছে কত 50 টাকা, তাহলে x1 মানে হচ্ছে 50 টাকা। x2 বললে বুঝবো আমি দ্বিতীয় জনের টাকা, তাহলে দ্বিতীয় জনের টাকা কত 100 টাকা, তাহলে x2 মানে হচ্ছে 100 টাকা এই ক্ষেত্রে। আর x3 বললে বুঝবো তৃতীয় জনের টাকার পরিমাণ, তৃতীয় জনের টাকা কত 70 টাকা, তাহলে x3 বললে আমরা 70 টাকা বুঝবো। এবং চতুর্থ x4 বললে বুঝবো 90 টাকা, অর্থাৎ চতুর্থ জনের টাকা, x4 মানে হচ্ছে চতুর্থ জন, তাহলে চতুর্থ জনের টাকা কত 90 টাকা, তাহলে x4 মানে হচ্ছে 90 টাকা। x5 বললে বুঝবো আমরা পঞ্চম জনের টাকার পরিমাণ, তাহলে x5 মানে হচ্ছে 100 টাকা, তাহলে x5 বলতে 100 টাকাকে বুঝবো। এই হচ্ছে। এখন এটাকে প্রথমে আমি আমার হিসাব প্রত্যেকের কাছে টাকার পরিমাণ জেনে আমি সংখ্যাটা লিখলাম, প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ, পঞ্চম আইডেন্টিফাই করলাম, করার পর প্রথম জনকে আমি একটি চলক দ্বারা প্রকাশ করলাম যে x1, দ্বিতীয় জনকে x2, তৃতীয় জনকে x3, চতুর্থ জনকে x4, পঞ্চম জনকে x5। এখন আমার ইচ্ছে হলো যে প্রত্যেককে 50, 100, 70, 90, 100 টাকা করে, 100 টাকা এইভাবে আলাদা আলাদা অ্যামাউন্ট আছে, আমি চাচ্ছি যে প্রত্যেকের কাছে যেন সমান হারে টাকা থাকে, প্রত্যেকের কাছে যেন সমান হারে টাকা থাকে, অর্থাৎ 50 টাকা যদি থাকে তাহলে এই প্রত্যেকের কাছে যেন 50 টাকা করে থাকে, অথবা 60 টাকা যদি থাকে তাহলে প্রত্যেকের কাছে যেন 60 টাকা করে থাকে, 100 টাকা করে থাকলে প্রত্যেকের কাছে যেন 100 টাকা করে থাকে। তো এই কাজ করার জন্য আমি করব কি, প্রত্যেকের কাছ থেকে টাকাগুলো আমি আমার হাতে নিয়ে নেব। যেমন এই 50 টাকা প্রথম জনকে বলবো তোমার 50 টাকা আমাকে দাও, তাহলে 50 টাকা আমাকে দিল। দ্বিতীয় জনকে বলবো তোমার 100 টাকা আমাকে দাও, তাহলে ওই 100 টাকা আমাকে দিল। তৃতীয় জনকে বললাম তোমার 70 টাকা আমাকে দাও, তাহলে ওই 70 টাকা আমাকে দিল। চতুর্থ জনকে বললাম তোমার 90 টাকা দাও, তাহলে ও 90 টাকা আমাকে দিল। পঞ্চম জনকে বললাম তোমার 100 টাকা আমাকে দাও, ও 100 টাকা আমাকে দিল। দেওয়ার পর কি করলাম, এই সবগুলা টাকাকে আমি কি করলাম, যোগ করলাম, যোগ করলাম। যোগ করার পর আমি যতজনের টাকা যোগ করেছি, যতজনের টাকা আমি যোগ করছি, এই সংখ্যার দ্বারা ভাগ করলাম। আমি কয়জনের টাকা যোগ করেছি, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জনের, যেহেতু 5 জনের টাকা আমি যোগ করেছি তাই আমি 5 দ্বারা ভাগ করলাম। তাহলে আমি যোগ করে দেখি কত হয়। 100 আর 100 200, 50 আর 90 140, তাহলে 340, 340 আর 70 কত, 340 আর 70 410, 410, তাহলে 410 টাকা হয়েছে, 410 টাকা হয়েছে। 410 টাকা যদি হয় তাহলে দেখি প্রত্যেকজন কত টাকা করে পায়, প্রত্যেকজন কত টাকা করে পায়। প্রত্যেকজন 410 টাকা, 5 48, তাহলে থাকলো কত 1 10, 40 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 8, 41 কে 8, তাহলে 10, 10 কে হচ্ছে 2, 2, তাহলে 82 টাকা। প্রত্যেকে কত টাকা করে পেল, 82 টাকা করে পেল, প্রত্যেকে 82 টাকা করে পেল। তার মানে এখন হচ্ছে কি, এই যে 50 টাকা, 100 টাকা, 70 টাকা, 90 টাকা, 100 টাকা ছিল, আমার এই যে টাকার অসমতা, টাকা বন্টনের অসমতা, এই অসমতাকে দূর করার জন্য আমি প্রত্যেকের টাকা আমার কাছে নিলাম, নিয়ে যোগ করে জয়জনের টাকা নিয়েছি ঠিক তত দ্বারা ভাগ করছি, ভাগ করে দেখছি প্রত্যেকে 82 টাকা করে দিলে, আমি যদি 82 টাকা করে দিই তাহলে প্রত্যেকের কাছে সমান হারে টাকা থাকবে, কারো কাছে কম বা বেশি হবে না। এই যে প্রত্যেকের কাছে সমান হারে টাকার যে অ্যামাউন্টটা, এইটাই হচ্ছে গড়। এই যে 82 টাকা, এই 82টাই হচ্ছে কি গড়, অর্থাৎ 5 জনের কাছে টাকা ছিল, 5 জনের টাকা আমি নিয়েছি, নিয়ে যোগ করেছি, যেহেতু 5 জনের টাকা নিয়ে যোগ করেছি তাই 5 দ্বারা যোগফলকে আমি ভাগ করেছি, ভাগ করে যে মানটা পাইছি এই মানটাই হচ্ছে গড়। এই মানটাই কি, এই মানটাই হচ্ছে গড়। তো গড়কে লেখা হয় x বার দ্বারা, x বার দ্বারা, x বার দ্বারা, গড় x বার ইকুয়াল 82 টাকা। এখন এটাকে আমি অন্যভাবে আরেকটু
চলকের যোগফল আকারে দেখাই। এখানে কি সংখ্যাগুলা ছিল তাই আমি যোগ করছি। তো সংখ্যাগুলাকে যোগ করছি, যে এই যে 50 যে যোগ করছি, আমি এই অংশটুকু একটু মুছে এখানে দেখাই। এই যে 50 যে যোগ করছি, আমি ঘরটা এখানে দেখি। এই যে 50 যে যোগ করছিলাম, 50 বলতে কি ছিল আমার x1, আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেখাই x1। এই 50 কি ছিল আমার কাছে, 50টা ছিল x1, 50টা ছিল x1। তারপর মাঝখানে কি ছিল, চিহ্নটা প্লাস। তাহলে এরপরে দ্বিতীয় জনের যে 100 টাকা, দ্বিতীয় জনের 100 টাকা, এটাকে আমি চলক আকারে কি দ্বারা প্রকাশ করছিলাম, x2 দ্বারা। তাহলে এটাকে লিখলাম আমি x2 প্লাস 70। 70 হচ্ছে কি তৃতীয় জনের টাকা, তো তৃতীয় জনের টাকাকে আমি চলক আকারে x3 দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে 70 কে আমি লিখলাম 70 না লিখে লিখলাম কি x3 প্লাস 90। 90 কে আমি কি লিখলাম, আমি এখন ডান হাত দিয়ে লিখি, 90 কে লিখছি x4 দ্বারা। এবং পঞ্চম জনের যে 100 টাকা যোগ করছি, এই যে পঞ্চম জনের 100 টাকাকে আমি কোন চলক দ্বারা প্রকাশ করছিলাম, x5 দ্বারা। অর্থাৎ x5 মানে হচ্ছে পঞ্চম জনের টাকা, x5 মানে হচ্ছে কি পঞ্চম জনের টাকা। আর এখানে কি আছে, 5 জনের টাকা যোগ করছিলাম, 5 আছে লিখলাম। তারপর এখন এই যে x1 x2 x3 x4 x5 যোগ করছি, এখানে কি করছি, যোগ করছি। এই x1 x2 x3 x4 x5 এই যে প্রত্যেক জনের টাকা এইভাবে আমি আলাদা আলাদা করে লিখছি। এই এত লম্বা লাইনটাকে আমি আর একটু শর্ট করে নিয়ে আসতে চাই, আর একটু শর্ট করে নিয়ে আসতে চাই। তো শর্ট করে নিয়ে আসার জন্য x1 x2 x3 x4 x5 এখান থেকে কি কমন যায়, এখান থেকে আমি দেখলাম যে প্রত্যেকের সাথে x1 x2 x3 x4 x5 আরো যদি থাকতো x6 x7, তো 5 পর্যন্ত লিখছি, যেহেতু 5 পর্যন্ত হিসাব করি। x1 এই 1 2 3 4 5 বাদ দিয়ে প্রত্যেকের সাথে কি আছে, একটা x আছে। তাহলে আমি কি করলাম, একটা x কে কমন আকারে এখানে লিখলাম, x কে কমন আকারে লিখলাম। লিখে এই যে 1 2 3 4 5, এই 1 2 3 4 5 কে এভাবে না লিখে আমি 1 2 3 4 5 এর পরিবর্তে এখানে x এর এইখানে একটা i লিখলাম, একটা i লিখলাম। কি লিখছি, একটা i লিখছি। i হলো, এখন কি হলো xi, x আছে। এখন i এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে কি হবে, 1 নাম্বার জনের টাকার পরিমাণ বোঝাবে। আবার যদি i এর জায়গায় আমি 2 লিখি, i এর জায়গায় কি 2 লিখি, তাহলে 2 নাম্বার জনের টাকার পরিমাণ বোঝাবে। i এর জায়গায় যদি আমি 3 লিখি তাহলে 3 নাম্বার জনের টাকার পরিমাণ বোঝাবে। i এর জায়গায় যদি 4 লিখি তাহলে 4 নাম্বার জনের টাকার পরিমাণ বোঝাবে। 5 লিখলে 5 নাম্বার জনের টাকার পরিমাণ বোঝাবে। এখন তাহলে 1 2 3 4 5 6 এইভাবে না লিখে এই যে 1 2 3 4 5 এর পরিবর্তে কি লিখলাম, i লিখলাম। লিখার পর এই যে x1 x2 x3 x4 x5 এই প্রত্যেকটাকে আমি কি করছি, যোগ করছি না, প্রত্যেকটাকে যোগ করছি। এখন এই যে বিশাল আকারের এই যুগ, বিশাল আকারের কি যুগ, এখানে তো মাত্র 5টা দিয়েছি, আরো বেশি থাকতে পারতো, 50টা 100টাও থাকতে পারতো। তো 5টা দিয়েছে যেহেতু দেখা যায়, তাহলে এই 5টা যুগকে আমি এই প্রত্যেকবার যে যুগ চিহ্ন দেওয়া আছে, একটার পর একটা পর কি যুগ চিহ্ন দেওয়া আছে, এই যুগ চিহ্নটাকে আমি এইভাবে, যুগ চিহ্নটাকে আমরা গাণিতিকভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। এটাকে বলা হয় কি সামেশন, এটাকে সামেশন বলা হয়। এটাকে সামেশন বাংলাতে লিখলাম, ইংলিশে যদি হয় সামেশন, আচ্ছা জানি না বানান কিভাবে হবে। তো সামেশন এটাকে বলা হয় কি সামেশন। সামেশন মানে হচ্ছে কি যুগ, সামেশন মানে হচ্ছে কি যুগ বা সমষ্টি, যুগ বা সমষ্টি। তাহলে এটা হচ্ছে কি সামেশন। তো এই xi এর যোগফল মানে কি 1 2 3 4, তো যেটা উপাত্ত আছে উপাত্তগুলার যোগফল xi সামেশন xi এটা দিয়ে বোঝাচ্ছে কি xi এর যোগফল, বা xi এর সমষ্টি। এখন xi এর যোগফল বা xi এর সমষ্টি, i এর মান কি বলছিলাম 1 লিখলে xi লিখলে 1 নাম্বার উপাদান, x2 লিখলে 2 নাম্বার উপাদান, x3 লিখলে 3 নাম্বার উপাদান, x10 লিখলে 10 নাম্বার উপাদান। তো এখানে আমি প্রত্যেকটা উপাদানের পরিবর্তে x নিছি, আর 1 2 3 এর পরিবর্তে i লিখছি, আর প্রত্যেকটার মাঝখানে যোগ চিহ্ন ছিল বিধায় আমি সামেশন নিছি। এখন এই যে সামেশন xi লিখছি, সামেশন এখন xi হইছে। এখন সামেশন xi লেখার পর আমি যে উপাদানগুলো যোগ করছি, কয়টা উপাদান যোগ করছি, এখানে উপাদান যোগ করছি কয়টা, 5টা উপাদান যোগ করছি। আমি এটাকে একটু উপরে তুলে লিখি। আমি 5টা উপাদান কি করছি, যোগ করছি, 5টা উপাদান যোগ করছি। তো 5টা উপাদান যোগ করার ক্ষেত্রে আমি
এখানে করছি কি আমার উপাদান যোগ করা শুরুটা হয়েছে কয় নাম্বার থেকে, 1 নাম্বার থেকে শুরু হয়েছে। তাহলে আমি লিখতে পারি যে আই এর মান শুরু হয়েছে আই ইকুয়াল 1 1 থেকে, আই এর মান 1 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত ছিল। এখানে কয়টা ছিল? 5 পর্যন্ত ছিল। তাহলে এইখানে লিখবো যে আই ইকুয়াল 1 টু 5, আই ইকুয়াল 1 টু 5, অর্থাৎ আই এর উপাদান 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ আমি এক্স এর মান 5টা এক্স আই ছিল, 5টা এক্স ছিল, 5টা উপাদান ছিল, এই 5টা উপাদানকে আমি যোগ করছি। এই আই দ্বারা বোঝাচ্ছে যে কি এক্স দ্বারা বোঝাচ্ছে উপাত্ত, আর আই দ্বারা বোঝাচ্ছে উপাত্তের সংখ্যা। এখন উপাত্তের সংখ্যা আছে কয়টি, আর এই সামেশন দ্বারা বোঝাচ্ছে যোগ, আর উপাত্তের সংখ্যা আছে কয়টি, এটা এই যে সামেশনের নিচে আই ইকুয়াল 1 টু 5 লিখছি। এখানে আই ইকুয়াল 1 লিখছি, তার মানে কি 1 থেকে শুরু করছি, আর এই উপরে 5 লিখছি, এটার অর্থ বোঝাচ্ছে যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে শুরু করে 5টি উপাদান, মোট 5টি উপাদান আমি কি করছি? যোগ করছি। 1 থেকে শুরু করে 5টি উপাদান কি করছি? যোগ করছি। এটা কিন্তু সামেশনকে মাঝখানে রেখে এই চিহ্নটা দিছি। 1 থেকে শুরু করে 5 পর্যন্ত আমি যোগ করছি। এখন এই নিচে কি ছিল? নিচে এটা তো 5ই ছিল, নিচে এটা কি ছিল? 5 ছিল, নিচে এটা 5 ছিল। তাহলে এটাই হচ্ছে কি এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে সামেশন xi বাই 5, সামেশন xi বাই 5, যেখানে হয় সামেশন xi হোয়ার i ইকুয়াল 1 টু 5, উচ্চারণটা এইভাবে লিখতে হয় যে সামেশন xi হোয়ার i ইকুয়াল 1 টু 5, এইভাবে পড়তে হয়। তো পড়ার ক্ষেত্রে আমরা বুঝলাম কিভাবে পড়তে হয়। লেখার ক্ষেত্রে কখনো আমরা বইয়ে এইভাবে দেওয়া আছে, আস্তে আস্তে করে ভেঙে ভেঙে লিখছে, এইভাবে দেওয়া আছে। তো লেখার ক্ষেত্রে আমরা করি কি, এই যে সামেশন লিখি এইভাবে সামেশন xi বাই n, অর্থাৎ গড় x বার ইকুয়াল সামেশন xi বাই n, এইভাবে লিখি। ওই যে হোয়ার i ইকুয়াল 1 টু 5, এই জিনিসটা আমরা লিখে দেখাই না, এই জিনিসটা আমরা আর লিখি না, আমরা একটু শর্ট ভার্সন ইউজ করি। তো প্রকৃত হিসাবটা বা লেখার পদ্ধতিটা হচ্ছে এইটা। আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো না, আমরা এইভাবে লিখলেই হবে সামেশন xi বাই n। এটাই হচ্ছে কি গড়ের সূত্র, যদি উপাত্ত এইভাবে দেয়া থাকে, উপাত্ত কাঁচা উপাত্ত দেওয়া থাকে বা প্রাথমিক উপাত্ত, এটাকে বলে কি প্রাথমিক উপাত্ত, প্রাথমিক উপাত্ত যদি দেওয়া থাকে তাহলে এইটাই হচ্ছে কি সামেশন xi বাই n, যেখানে হোয়ার i ইকুয়াল 1 টু n লেখার কথা ছিল। এখানে এই nটা দ্বারা কি বোঝায়? nটা হচ্ছে তুমি যে উপাত্ত পাইছো, এই যে উপাত্তগুলো যোগ করছো, কয়টা উপাত্ত তুমি যোগ করছো, এই n হচ্ছে উপাত্তের সংখ্যা, n হচ্ছে কি উপাত্তের সংখ্যা, n হচ্ছে উপাত্তের সংখ্যা, n হচ্ছে কি উপাত্তের সংখ্যা, অর্থাৎ কয়টা উপাত্ত তুমি উপরে যোগ করছো, এই n দ্বারা বোঝাচ্ছে তুমি উপরে কয়টা উপাত্ত যোগ করছো, আর নিচে বোঝাচ্ছে যেটা উপাত্ত যোগ করছি কত দ্বারা ভাগ করছি, এই সংখ্যাটা দ্বারা ভাগ করছি, উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করছি। তাহলে n হচ্ছে কি উপাত্তের সংখ্যা। এখানে উপাত্তের সংখ্যা কয়টা ছিল? 5টা, তাই n এর মান এখানে ছিল কি 5, n এর মান এখানে ছিল 5। এইটুকু এখন এইটুকু বুঝলাম। এখন তাহলে গড়ের সূত্রটা কি? সামেশন xi বাই n, সামেশন xi বাই n। এখন উপাত্ত সংখ্যা এখানে কি ছিল? 5টা ছিল। এমন যদি হতো যে x1, x2, x3, x4, x5, x6, ডট 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 ডট, এইভাবে xn পর্যন্ত থাকতো। n এর মান যদি 100 হয় তাহলে 100টা পর্যন্ত, n এর মান যদি 500 হতো 500টা পর্যন্ত তো থাকতো। তো এরকম কি লিখতাম? তাহলে আমরা কি করতাম? প্রত্যেকটাকে যোগ করতাম এইভাবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 প্লাস x6 প্লাস ডট 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 প্লাস xn, এইভাবে লিখতাম। তো গড় বের করার ক্ষেত্রে কি করতাম? এখানে লিখি যে এটা কি গড় x, আরে চাপিয়ে লিখছি আমি, গড় x1 x2 প্লাস x5, তাহলে কি করতাম? নিচে কি করতাম? n দ্বারা ভাগ করতাম। তাহলে n কি? এখানে উপরে কয়টি উপাত্ত যোগ করছি, এই n হচ্ছে সেটি, যে কয়টি উপাত্ত যোগ করছি n এর মান হবে তত। এখানে যদি আমি 100টি উপাত্ত যোগ করি তাহলে n এর মান হবে 100, 50টি উপাত্ত যদি উপরে যোগ করি তাহলে n এর মান হবে 50। এটাকে যদি এখন আমি শর্ট ভার্সনে লিখতে চাই তাহলে x বার, গড় x বার ইকুয়াল হবে, এই যেহেতু প্রত্যেকের সাথে x আছে আগে যেভাবে বলছিলাম, তাহলে একটা x কমন নিলাম, 1 2 3 4 5, এই এর পরিবর্তে আমি কি লিখব? একটা i লিখলাম,
এবং যেহেতু প্রত্যেকটা যোগ আকারে আছে সেক্ষেত্রে একটি সামেশন লিখলাম, এবং যেহেতু আই এর মান 1 থেকে শুরু হয়ে কত পর্যন্ত, 1 থেকে শুরু হয়ে কত পর্যন্ত 6 7 8 9 10 n পর্যন্ত, মানে n এর মান যদি 100 হয় 100, n এর মান 150 হলে 150, n এর মান 200 হলে 200, কত n এর মান কয়টা যোগ করছে সেটা তো আমরা জানি না, তাই i ইকুয়াল 1 টু n এখানে লিখতে হয় n, এবং নিচে এভাবে n লিখতে হয়, নিচে এইভাবে কি n লিখতে হয়। তো এটাই হচ্ছে মূল সূত্র, এটাই হচ্ছে সূত্র। তো এটাকে যদি আমরা এখন লিখি কি, যে সামেশন xi বাই n, এটাই হচ্ছে কি সূত্র। n হচ্ছে উপাত্তের সংখ্যা, অর্থাৎ কয়টি উপাত্ত আমি যোগ করছি, এই হচ্ছে আমার সূত্র। এখন এই সূত্রে দিয়ে যদি এখন একটি অঙ্ক করি, আমি বইয়ে দেখি অঙ্ক আছে কিনা, বই দেখি। এখানে আমি উপরে লিখলাম না যে 10 জন শিক্ষার্থীর, মোট 10 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নাম্বারগুলা দেওয়া আছে, 10 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নাম্বারগুলা দেওয়া আছে। এখন গড় নাম্বারটা কত, প্রশ্নটা হলো কি গড় নাম্বার কত। তো গড় নাম্বার কত বের করার জন্য আমি এটাকে কি x1 লিখবো, x2, x3, x4, x5, x6, x7, x8, x9, x10 এইভাবে লিখবো। এটা লিখার এত কিছুর দরকার নাই, তো প্রথম অংশটুকু আমি বুঝার সুবিধার্থে বলেছি। আমরা কি করব, আমরা সরাসরি কি জানি, গড়ের সূত্র লিখবো, সরাসরি গড়ের সূত্রটা লিখবো, যে আমরা লিখবো যে আমরা জানি যে গড় x বার ইকুয়াল কি, যে সামেশন xi বাই n। তাহলে সামেশন xi এটার অর্থ কি 80 70 50 90 এই সব কোটিকে কি করা, যোগ করা। তাহলে 80 যোগ 70 যোগ 50 যোগ 90 যোগ 70 যোগ দিই নেই 70 যোগ 60 যোগ 70 যোগ 90 যোগ 50 যোগ 40, এই সব কোটিকে কি যোগ করা। আর n এর মান, n হচ্ছে কি উপাত্তের সংখ্যা আমি বলছিলাম, তাহলে n এর মান হচ্ছে কত, উপাত্তের সংখ্যা এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে n এর জায়গায় কি লিখবো, 10 লিখবো, n এর জায়গায় 10। তাহলে এখন দেখি যোগফল কত হয়, 80 আর 70, তাই তো 80 আর 70 যদি যোগ করি 8 আর 7 কত 15, 8 আর 7 15 150, তাহলে 200, 290, 290 আর 70 কত 290, 360, 360 420, 420 আর 70 কত 420 আর 70 490, 490 580, 580 আর 40 কত 580, 620 আর 50 কত 670, 670। তাহলে এই সব কোটির যোগফল হচ্ছে 670, এবং ভাগ দেব কত দিয়ে, 10 দিয়ে, 10 দিয়ে। এখন 10 দিয়ে যদি 670 কে ভাগ করি, তাহলে রেজাল্ট এই শূন্য কাটা গিয়ে 67 থাকে, তাহলে এটাই হচ্ছে কত 67। তাহলে প্রত্যেকের গড় নাম্বার হচ্ছে কত 67, গড় নাম্বার হচ্ছে 67। এই হচ্ছে এই গড়ের আলোচনার যে প্রাথমিক সূত্র, এটা হচ্ছে যে প্রাথমিক ডাটা দেয়া থাকলে, উপাত্ত যদি প্রাথমিক লেভেলে দেয়া থাকে, যে প্রত্যেকের উপাত্ত, প্রত্যেকের আলাদা আলাদা উপাত্ত এইভাবে ডাটা দেয়া আছে যদি থাকে, তাহলে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। এবং এরপরে আমরা দেখবো যে সারণী যদি দেয়া থাকে, সারণী দেয়া থাকলে গড় কিভাবে নির্ণয় করতে হয়। তো সারণী দেয়া থাকলে গড় নির্ণয়ের পদ্ধতি দেখবো, এবং সংকৃত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয় এই পদ্ধতিটা দেখবো। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে সংকৃত পদ্ধতিতে গড় বের করাটা, সংকৃত পদ্ধতিতে গড় বের করা। তো এরা উদ্দীপকে ডাক দিয়ে প্রশ্ন দিয়ে দেয় যে সংকৃত পদ্ধতিতে গড় বের করে। এখন সংকৃত পদ্ধতিতে গড় বের করে যদি প্রশ্নে বলে দেয়, তাহলে আমরা নর্মাল পদ্ধতিতে যদি গড় বের করি, তাহলে অঙ্ক হিসাবটা ঠিক থাকবে কিন্তু রেজাল্টটা 0 হবে। সবকিছু ঠিকঠাক থাকার পরেও রেজাল্টটা 0 হবে। তো পরের লেকচারে আমি দেখাবো গড় শ্রেণী দেয়া থাকলে
এইভাবে তো প্রাথমিক ডাটা ছিল, এখানে তো শ্রেণী দেয়া নাই। শ্রেণী দেয়া থাকলে কিভাবে গড় নির্ণয় করতে হয়, তা আমরা প্রাথমিক ডাটা থাকলে কিভাবে গড় বের করতে হয়, গড়ের সূত্রটা দেখলাম। এই সূত্র যদি আমরা জানি বা বুঝে থাকি, তাহলে শ্রেণী যদি দেয়া থাকে কিভাবে গড় বের করতে হয় আমরা খুব সহজে বের করতে পারবো। এখানে একটি মাত্র বিষয়, শুধু এফআই বা গণসংখ্যাটাকে অন্তর্ভুক্ত করব, করলেই আমাদের শ্রেণীবদ্ধ উপাত্তের গড় নির্ণয় করা হয়ে যাবে। তো দেখবো পরবর্তী লেকচারে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই থাক, গড় নিয়ে প্রাথমিক আলোচনা করলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম।